আজকের ভিডিওতে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেবো। যতটা আমি জানি সেটা তো বলবো, যেটা আমি জানি না সেটা কি হতে পারে সেটাও বলার চেষ্টা করব। এবং অবশ্যই ওয়ার্ল্ড কাপের খবর তো রয়েছেই, এবং আর্জেন্টিনা জিতে পরের রাউন্ডে চলে গেছে, ফ্রান্স জিতেছে, ব্রাজিল নামবে, সব কিছু নিয়ে আলোচনা করে নেবো আজকের এই ভিডিওতে। প্রথমে আলোচনা করব মোহনবাগান সংক্রান্ত আপনাদের যে প্রশ্নগুলো আছে, কারণ নতুন কোনো আপডেট বা ব্রেকিং কোনো আপডেট তো নেই। প্রথম প্রশ্ন ঠিক নয়, অনেকে এই আনোয়ার আলী কেসটা নিয়ে লাস্ট যে ভিডিও করেছিলাম অনেকে এআইএফএফকে দায়ী করেছিলেন যে এত দেরি কেন, আবার 3 মাসের জন্য বা 2 মাসের জন্য ওয়েট কেন করতে হবে। তো বিষয়টা বলে রাখি, এটাতে এআইএফএফের কোনো অবদান নেই। এটা ক্যাশে অ্যাপিল করা হয়েছিল, ক্যাশে প্রচুর কেস আসে, মানে সে কয়েক হাজার কয়েক লক্ষ বলতে পারেন। তো সেই অনুযায়ী সিরিয়ালি সেই কেসটার নাম্বার যখন আসে তখন সেটা নিয়ে ঘোষণা করা হয় বা সেটা নিয়ে আলোচনা হয়, সেটার বিচার হয়, যাই বলুন না কেন সেগুলো সিরিয়ালি হয়। তো এই হিসেবে আনোয়ার আলীর যে কেসটা রয়েছে ভারতের তরফ থেকে বা মোহনবাগানের তরফ থেকে বলতে পারেন, সেইটার ডেট আসছে এই আপনার সেপ্টেম্বর মাসে, এবং 18ই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে এই কেসটার শুনানির জন্য, সেই জন্য দেরি হচ্ছে। নেক্সট প্রশ্ন, মোহনবাগানের কোচ নিয়ে এই সমস্যা কেন হচ্ছে? কোনোবার তো হয় না, কোচ হলে একদম আমরা ডাইরেক্ট জানতে পারি, অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। লোবেরার ক্ষেত্রে যেমন আগে থেকে জানা গেছিলো, কিছু হিন্টস পাওয়া গেছিলো যে লোবেরা আসছে। মলিনার ক্ষেত্রে যেমন কিছু বোঝাই যায়নি যে মলিনা আসতে পারে বা মলিনার মতন কেউ আসতে পারে, সাডেনলি অ্যানাউন্স হওয়ার পর আমরা প্রায় জানতে পেরেছিলাম। তো এবার বিভিন্ন নাম উঠছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন? তার কারণ হচ্ছে কিছু পরিস্থিতি। আমার ব্যক্তিগতভাবে ধারণা হচ্ছে এটাই যে হাবাস ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নিতে সম্মত হওয়ার পর মোহনবাগানকে স্বাভাবিকভাবেই ভাবতে হতো ডার্বি নিয়ে, কারণ হাবাস কী ধরনের কোচ আমরা সকলেই জানি। তো হাবাসকে টেক্কা দিতে গেলে কোনো একজন সাধারণ মানের কোচ দিয়ে কিন্তু হবে না। তাই মোহনবাগানকে অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে যে হাবাসের ফুটবল বুদ্ধির সঙ্গে টেক্কা দিতে পারে এরকম লেভেলের কোচের কিন্তু প্রয়োজন আছে, নাহলে ডার্বিগুলো সবকটাই প্রায় মানে বলতে পারেন খরচের খাতায় চলে যাবে। অনেকে আবার একটু আপত্তি জানিয়েছেন বা ক্ষোভ প্রকাশ করেছেন যে হাবাস কেন ইস্টবেঙ্গলে যাবে। তো সেটা নিয়েও বলি যে মোহনবাগানের প্রস্তাব ছিল ঠিকই, কিন্তু সেটা টিডি হওয়ার প্রস্তাব ছিল, এবং হাবাস তার কোচিং কেরিয়ার এখানেই এন্ড করতে চায় না। সেটা কিন্তু আমরা অনেক আগেই জেনেছিলাম যখন হাবাস লাস্ট মোহনবাগানের কোচ ছিল, কারণ হাবাস কোচ হিসেবেই কাজ করতে চেয়েছিল, মোহনবাগান সেটাতে খুব একটা রাজি ছিল না। এবারও সেম ব্যাপার, টিডি হিসেবে হাবাসকে চেয়েছিল মোহনবাগান, সেক্ষেত্রে একজন মোটামুটি স্ট্যান্ডার্ড মানের কোচ হলেও হাবাসের গাইডেন্সে সে টিমটাকে কোচিং করাতে পারতো, কিন্তু ইস্টবেঙ্গল হাবাসকে ডাইরেক্ট কোচিং করার অফার দিয়েছিল। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই কারণেই হাবাস ইস্টবেঙ্গলের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছে, এবং বিভিন্ন দলের প্রস্তাব থাকতেও পারে। এবং ভারতবর্ষে মোহনবাগানের পরে যদি আপনি কোনো ক্লাবে ইন্টারেস্টেড হন, সেটা মুম্বাই সিটি এফসি যেমন রয়েছে সেরকম ইস্টবেঙ্গলও রয়েছে, এবং ইস্টবেঙ্গল লাস্টবারের চ্যাম্পিয়ন, এটা ভুলে গেলে হবে না। এবং যেহেতু হাবাস কোচিং করাতে ভালোবাসে, তো তার কাছেই অফারটা নেওয়াটা আমার কাছে কোনো রকম অস্বাভাবিক বা খারাপ কিছু বা রাগের কিছু মনে হয়নি। এবং এটাই আমার মনে হয়েছে যে মোহনবাগানের কোচ ফাইনালাইজ করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম বা একটু চিন্তাভাবনার প্রয়োজন হয়েছে বলে আমার মনে হয়েছে। নেক্সট, ষষ্ঠ বিদেশির কথা অনেকেই জিজ্ঞেস করেছেন, আমি আগের ভিডিওতে অনেকবারই বলেছি, তাও আবার বলে দিচ্ছি যে ওসিআই নিয়ে কিন্তু এখনও ফাইনাল ডিসিশন হয়নি, একটা আলোচনা চলছে। সেটা কি হয় বা কি ফাইনালি দাঁড়ায় তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে। নেক্সট আপনাদের প্রশ্ন ছিল ডুরান্ড কাপ যদি জুলাই মাসে শুরু হয়, মোহনবাগানের প্র্যাকটিস কবে থেকে শুরু হবে? এই প্রশ্নটার উত্তর আমার কাছেও নেই, এবং এই প্রশ্নটা আপনাদের মতো আমার কাছেও রয়েছে, যে প্রত্যেকবারের মতো সেই কোনো রকমে 10 দিন আগে কি 15 দিন আগে একটা কোনো রকম টিমের প্র্যাকটিস শুরু করা, জুনিয়র প্লেয়ার দিয়ে খেলানো, এইগুলো হয়ে থাকে। তো এটা যাতে না হয় সেই কারণেও ডুরান্ড কমিটি প্রথমে ডার্বি দিতে পারে। আর এবার যেহেতু ডার্বি দিয়ে শুরু হবে, প্রথম ম্যাচ আপনি জুনিয়র টিম খেলিয়ে রিস্ক নিতে পারবেন না। আবার এখনও পর্যন্ত পুরো টিমও ঘোষণা হয়নি, বা সব হয়তো বিদেশি বা দেশি প্লেয়ারও সাইন পুরোপুরি হয়নি এখনও আমাদের যা মনে হচ্ছে। তো আপনাদের মতো আমারও প্রশ্ন যে ডুরান্ডে কি হবে, কিভাবে কবে তারা প্র্যাকটিস শুরু করবে। নেক্সট যদি চলে আসি ওয়ার্ল্ড কাপে, প্রথমে আর্জেন্টিনার ম্যাচ, সারা রাত জেগে ম্যাচ দেখেছি, ভোরবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এবং তারপরেও সারা রাত জাগার ফলে শরীরে একটা অস্বস্তি ছিল বলে আমি গতকাল ভিডিও দিইনি।
এবং খেলাটা আমি যা বলেছিলাম ভিডিওতে, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই হয়েছিল। অন্যতম কঠিন ম্যাচ, এবং খেলাটা দেখার পর মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের বোধহয় সবচেয়ে কঠিন ম্যাচটা আর্জেন্টিনা খেলে ফেললো। ম্যাচটায় আর্জেন্টিনা হেরে যেতে পারতো, তারও সম্ভাবনা ছিল, কারণ যদি কোনো কারণে খেলাটা টাই ব্রেকার পর্যন্ত যেত কেউ বলতে পারে না কে জিতবে। প্রথম গোলটা মেসি যেটা করেছিল অসাধারণ, অস্বাভাবিক বলাই চলে, কারণ ওরকম গোল মেসি করে থাকে জেনারেলি, কারণ ওদের গোলকিপার একটা দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠেছিল, দূর থেকে সমস্ত শট আটকে দিচ্ছিল। ওই রকমভাবে একদম কাছ থেকে একদম মুখের গোড়া থেকে গোল করা ছাড়া কোনো অপশানই ছিল না, সেটা মেসি করে দিয়েছিল। কিন্তু যে দুটো গোল ওরা করেছে, দুটো গোলই আমার মনে হয়েছে অসাধারণ লেভেলের গোল। প্রথম গোলটাও প্লেয়ারের দুটো পায়ের মাঝখান দিয়ে শট করার জন্য এমি মার্টিনেজ বুঝতে পারেনি, আচমকা তার পাশ দিয়ে বল বেরিয়ে গোল হয়ে যায়। এবং দ্বিতীয় গোলটা ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা, কেন সেরা গোল বললেও ভুল হবে না, পৃথিবীর কোনো গোলকিপারের পক্ষেই সেটা আটকানো সম্ভব ছিল না। একইভাবে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটাও যথেষ্ট বুদ্ধির সঙ্গে করেছিল, ওপর দিকে মেরেছিল, একটু নিচে মারলেই গোলকিপার আটকে দিত। এবং থার্ড গোলটা সেম সাইড অফিসিয়ালি বলা চলে, অফিসিয়ালি তাই বলা হচ্ছে, কিন্তু গোলটা যথেষ্ট ভালো ছিল। হেডটা হয়তো ভেতরে ঢুকতো না, অপোনেন্ট প্লেয়ারের হাতে লেগে ঢুকেছে, তো করারও কিছু নেই, কারণ যদি ওটা গোল নাও দেওয়া হতো তাহলে পেনাল্টি দিতে হতো, কারণ হাতে লেগে বলের ডাইরেকশন ঘুরে গেছিল। তো বিশাল একটা প্রাচীর টপকে বা বাধা জয় করে আর্জেন্টিনা পরের রাউন্ডে গেছে, এবং আশা করি এই ম্যাচ থেকে আর্জেন্টিনা নিজেদের টিমের যে দুর্বলতাগুলো রয়েছে, যেটা চোখে পড়েছে, সেগুলো নিয়ে কাজ করবে এবং সেই দুর্বলতাগুলো আশা করি কাটিয়ে উঠবে। এরকম একটা ম্যাচের কিন্তু প্রয়োজন ছিল আর্জেন্টিনার জন্য, কারণ তারা প্রত্যেকটা ম্যাচ যে জিতছিল বোঝা যাচ্ছিল মেসি ছাড়া তাদের টিমে কিন্তু সেরকম আর সেকেন্ড কোনো নাম নেই। গতকাল ফ্রান্সের ম্যাচও দেখেছি, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, একটা মাত্র গোলেই ফ্রান্স জিতেছে। আজকে রাত্রির 1:30 বা 1:30টার সময় ব্রাজিল নামছে হালান্ডের নরওয়ের বিরুদ্ধে। ম্যাচটা মোটেই সহজ হবে বলে মনে হচ্ছে না, এবং ওয়ার্ল্ড কাপের নকআউটের ম্যাচ জেনারেলি সহজ হয় না। তবে ব্রাজিল টিমে যেরকম নাম রয়েছে, যেরকম প্লেয়ার রয়েছে, আশা করি ব্রাজিল ম্যাচটা সহজে জিততে পারবে। তবে এরপর থেকে ওয়ার্ল্ড কাপে যে খেলাগুলো রয়েছে সব কটাই কিন্তু জমজমাট খেলা। আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ ইজিপ্ট, আবার পরশুদিন রাত্রে স্পেন পর্তুগাল রয়েছে, মানে প্রত্যেকটা খেলাই মারাত্মক ভালো খেলা। এবং সেই কারণে এই মুহূর্তে আমি এই দল বদল বা এর থেকে বেশি ওয়ার্ল্ড কাপের দিকেই কনসেন্ট্রেট করছি, কারণ এটা হতে বা ঠিক হতে একটু সময় লাগতে পারে, এবং যাই হোক না কেন খবর না আসা পর্যন্ত বেকার এই হতে পারে ওই হতে পারে করে আমি খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি না বিষয়টাতে। তার থেকে আমি ওয়ার্ল্ড কাপেই বেশি ইন্টারেস্ট পাচ্ছি, তাই আপাতত ওয়ার্ল্ড কাপটাতেই কনসেন্ট্রেট করছি। নতুন খবর এলে, সিরিয়াস লেভেলের কোনো খবর থাকলে বা একদম পাকা খবর থাকলে তবেই আপনাদেরকে দেবো। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।